নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি রাত্রি 10টায়। দেখুন, অভয়ার বাবা মা গতকাল আমাদের চ্যানেলে আমার সহকর্মী অনন্যা মজুমদারকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তার জন্যে আমি তাদের কাছে সম্পাদক হিসেবে কৃতজ্ঞ। কিন্তু বিজেপি যোগদানের কারণ হিসেবে তারা যেসব যুক্তি সাজিয়েছেন তার সঙ্গে আমি আদৌ একমত নই। কিন্তু সেটা আমার নিজস্ব অভিমত এবং তা নিয়ে আমি কোনো কটু মন্তব্য বা উপহাস এগুলো এই স্টেজে করতে চাই না। তার কারণ একজন সন্তানহারা বাবা মা কতটা উদ্ভ্রান্ত অবস্থায় যেখানে পেরেছেন সেখানে দৌড়েছেন সাহায্যের আশায়, এবং কোনো জায়গা থেকে এই অর্থবহ কোনো সাহায্য পাননি, এটা তো আমরা স্বচক্ষে দেখেছি। সুতরাং একজন বাবা মা যখন তার মৃত সন্তানের বিচার চাওয়ার জন্য কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তকে যৌক্তিক বা অযৌক্তিক ইত্যাদি বলা বা বেইমানি নয় এই ধরনের অভিযোগ আনা, এটা আমি মনে করি একটা রুচিহীন কাজ। আর অবাক হয়ে দেখছি যে গতকাল রাত্রিরে তারা এই সাক্ষাৎকার দেওয়ার পর থেকেই বিশেষ করে সমাজ মাধ্যমে একেবারে ট্রোলিং অফ দ্য ওয়ার্স্ট কাইন্ড শুরু করেছে সিপিএমের সমর্থকেরা। তাদের বক্তব্য হচ্ছে দ্বিবিধ। এক, কলতান দাশগুপ্ত এবং মীনাক্ষী মুখার্জির সেদিনকে যা ভূমিকা ছিল, অর্থাৎ 9 অগস্ট 2024, এবং কলতানকে এই অভয়ার পাশে দাঁড়ানোর জন্য কী ধরনের হেনস্থা সহ্য করতে হয়েছে, সে সম্পর্কে তারা যেসব কথা বলেছেন আমার নীতিগতভাবে তা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা আমার মা বলতেন, সেটা অবশ্য সিপিএমের ট্রোলদের বলে কোনো লাভ নেই। সেটা হলো, আমি যদি কোনো মানুষের উপকারও করি, করাটাই মানুষ হিসেবে কাজ, তার জন্য ক্রেডিট নেওয়া আর এইভাবে প্রকাশ্যে ক্রেডিট নেওয়া, এটা এক ধরনের কি বলবো, শুধু কুরুচিকর নয়, আমার মনে হয় এটাও সভ্যতার পরিপন্থী। এবং এমন সব ভাষায় আমি দেখতে পাচ্ছি সিপিএমের সমর্থকেরা ওর বাবা মাকে কার্যত কখনো বেইমান এবং কখনো ইতিহাস কি মনে রাখে না রাখে লম্বা চওড়া কথাবার্তা বলে গালাগাল দিচ্ছেন, সেটা অত্যন্ত আমার কাছে কুরুচিকর মনে হয়েছে। এবং এটা তাদের পক্ষে কিন্তু ওই পানিহাটি সংলগ্ন যত এলাকা আছে সর্বত্র একটা ভোটিংয়ের ক্ষেত্রে কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যেতে পারে। এই ব্যাপারটা তারা মাথায় রেখেছেন কিনা বলতে পারবো না। কিন্তু এবার এত কথা বলে আমি আমার মূল যে প্রতিপাদ্য সেটাতে আসছি। এখন অভয়ার মা কালকে বলেছেন, কলতান তার সঙ্গে যখন দেখা করতে এসেছিলেন তখন তিনি বলেছিলেন, আমি তো তোমাকে আন্দোলন করতে বলিনি। এই কথাটা তার বলা একেবারেই উচিত হয়নি। মীনাক্ষী মুখার্জিকে কি বলেছিলেন সেটাও বললেন। এই কথাটাও সম্ভবত অভয়ার মা এড়িয়ে গেলেও পারতেন। আর বিজেপিতে তড়িঘড়ি যোগদানের কারণ হিসেবে তিনি যেটা দর্শিয়েছেন সেটা নেহাতি হাস্যকর। বিজেপিতে যোগদান করার ইচ্ছেটা তার যদি থাকতো তাহলে অনেক আগেই তিনি সেটা জানাতে পারতেন। নারায়ণ ব্যানার্জি নামক
জনৈক সিপিএমপন্থী ডাক্তার হঠাৎ করে বিজেপি হয়ে যাওয়ায় তিনি এই সিটটা পেতে পারেন, এই ধারণা তার কেন হলো, কিভাবে হলো, কোন সূত্র থেকে তিনি জানলেন, এগুলো সম্পূর্ণভাবে অনুচ্চারিত রেখে তিনি এমনভাবে কথাটা বললেন যে অনেকটা যেন নারায়ণ বন্দ্যোপাধ্যায় কেন এসে এখানে দাঁড়াবে আমাদের ভিটে, অতএব আমি বিজেপিতে জয়েন করব বলে কৌস্তব বাগচিকে ফোন করলাম। কৌস্তব দিল্লিতে ফোন করলো, দিল্লি থেকে আমাকে বলা হলো আপনি একটা বায়োডাটা পাঠান, আমি পাঠিয়ে দিলাম, তারপর বিষয়টা চূড়ান্ত হলো। এখন এই যেভাবে তিনি কাহিনীটাকে সাজিয়েছেন তার মধ্যে কোনো বুদ্ধিমত্তার ছাপ নেই। এবং কেউ যদি বলেন যে এর মধ্যে কোথাও একটা সূক্ষ্ম অকৃতজ্ঞতার ছাপ আছে, আমি সেটারও জোরালো প্রতিবাদ করতে পারবো না। কিন্তু একই সঙ্গে আমি এ কথাটা ভুলে যেতে পারছি না যে তারা এই বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন একটা শেষ অস্ত্র হিসেবে। প্রথম কথা, সিপিএমের ট্রোলেরা এমনভাবে ব্যাপারটা দেখাচ্ছে যেন অভয়া সংক্রান্ত যাবতীয় নাগরিক আন্দোলন তাদের জন্যই হয়েছে, তারাই এর পূর্বভাগে ছিল। আরজি করের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কোনো ভূমিকা নেই। এই যে গোটা কলকাতা সহ বাংলার নাগরিক সমাজ, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালিরা যেভাবে একজোট হয়ে প্রতিবাদ জানিয়েছে, সবটাই যেন সিপিআইএমের নেতৃত্বে। এই কথাগুলো এখনো পর্যন্ত ওই 34 বছরে ক্ষমতায় থাকার চোয়া ঢেকুরের মতো শোনায়। তাতে আপনারা আমার উপর রেগে যেতে পারেন, যা খুশি করতে পারেন, কিন্তু ব্যাপারটা তা নয়। একটা দিন, একটা সময় আপনাদের দলের দুজন খুব উজ্জ্বল কমরেড, যাদের সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে প্রগাঢ় শ্রদ্ধা আছে, এবং সেই শ্রদ্ধার কথা আমি একেবারে অকপটে বলেছি, এবং মীনাক্ষী মুখোপাধ্যায়কে দলের দায়িত্ব না দিয়ে মোহাম্মদ সেলিম নামক একজনকে দেওয়ার কড়া সমালোচনা করেছি। কলতান দাশগুপ্তের ভূমিকাও আমি জানি। এমন একটা সময় সে জেলে ছিল যখন তার স্ত্রী সন্তান সম্ভাবনা ছিল, তা সত্ত্বেও কিন্তু সে এই লাঞ্ছনা গায়ে মেখে অভয়ার আন্দোলনের একজন ভিকটিম হিসেবে এই প্রতিহিংসা পরায়ণ তৃণমূলের তিনি শিকার হয়েছিলেন। সবটাই হচ্ছে ঐতিহাসিক সত্য। যেটা শুধু ঐতিহাসিকভাবে সত্য নয়, সেটা হলো অভয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ আমরা যে স্বতঃস্ফূর্ত নাগরিকের আন্দোলন দেখেছি, সেটা কারুর একচেটিয়া সম্পত্তি ছিল না, আর সিপিএমের তো ছিলই না। আমাকে যদি বলেন সিপিআইএম দল হিসেবে যতটা আনা করেছে, তার চেয়ে অনেক বেশি করেছে আমাদের এসইউসিআইয়ের ডাক্তারবাবুরা। কিন্তু আমি সেই চুলচেরা বিচারে যাচ্ছি না। রাস্তা দখল করা এবং রাত জাগা, পুলিশের সঙ্গে বচসা করা, বিনীত গোয়েলকে মেরুদণ্ড উপহার দেওয়া, এগুলো কি সিপিএমের কাজ ছিল নাকি? সুতরাং আপনারা আর কিছু না পারুন, দয়া করে একটি কর্মরতা উচ্চাকাঙ্ক্ষী বাচ্চা মেয়ের এবং একমাত্র মেয়ের মায়ের শোক এবং সেই শোকজনিত কিছু ক্রিয়াকলাপকে বেইমানি টেইমানি এইসব বলে আপনাদের হয়তো গায়ের জ্বালা মিটতে পারে, কিন্তু এইটা করে আপনারা কিন্তু নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারছেন। এটা আমার কাছ থেকে শুনে রাখুন। এবার আসা যাক
যে বিজেপি কেন তাকে নিল। আমি যেতে চাইলাম আর বিজেপি আমাকে নিয়ে নিল তা তো নয়। এবার দেখা গেল যে বিজেপি কিন্তু কার্যত খুব সংযতভাবে তাদের এই প্রার্থী তালিকাটা তৈরি করেছে। ওই কৈলাস বিজয়বর্গীয় আর মুকুল রায়ের যৌথ নেতৃত্বে যেভাবে আমরা যোগদান মেলা হতে দেখেছিলাম, যেভাবে যে আসছে তাকেই টিকিট দিতে দেখেছিলাম, এবার কিন্তু সেসব গল্প নেই। বিজেপি অবশ্যই তাদের রাজনৈতিক একটা স্বার্থ দেখেছে, যে স্বার্থের পিছনে আছে অভয়ার মৃত্যু সংক্রান্ত আবেগ। সেই আবেগ যদি কোথাও সবচেয়ে বেশি থেকে থাকে তর্কের খাতিরে, তাহলে তা সেই জায়গাটার নাম হওয়া উচিত পানিহাটি। কেননা অভয়া আমাদের ঘরের মেয়ে, এই কথা আমরা সবাই বলেছি বটে, কিন্তু অভয়া আমাদের ঘরের মেয়ে তো বটেই, পানিহাটির ঘরের একেবারে মেয়ে শুধু নয়, তাদের একান্ত আপনজন। ফলত এই আবেগের একটা বাড়তি রাজনৈতিক ওয়েট আছে এবং বিজেপি সেটা এক্সপ্লয়েট করতে চাইছে। এটাই, এই ছাড়া বিজেপির অভয়ার মাকে শেষ প্রহরে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের পিছনে আমি আর কোনো কারণ দেখছি না। আর অভয়ার মা তিনি পানিহাটি কেন্দ্রের এই জনবিন্যাস, কোন ওয়ার্ডে কার আধিপত্য, এইসবের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার করেছেন কিনা আমি বলতে পারছি না, কিন্তু এটা কোনো সন্দেহ নেই যে পানিহাটি আমাদের এবার 2026-এর ভোটে একটা বেলওয়েদার সিট হিসেবে শেষ পর্যন্ত পরিগণিত হতে পারে। কেন বলছি একথা? ঠিক বরানগরের মতো এই পানিহাটিতেও হিন্দুরা, বিশেষ করে পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু উদ্বাস্তুরা ওভারওয়েলমিংলি ডমিনেটিং পজিশনে আছেন। তাদের সংখ্যা 80 থেকে 85%। সংখ্যালঘুদের সংখ্যা তুলনায় অনেক কম। ম্যাক্সিমাম 2-4টে ওয়ার্ডে হয়তো তাদের সংখ্যা কিঞ্চিত বেশি, 20 থেকে 25%, কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড তারা পানিহাটির ভোটের ফলাফল ডিটারমিন করার মতো নির্ণায়ক জায়গাতে নেই। তার চেয়েও বড় কথা, 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি যে পার্সেন্টেজ ভোট পেয়েছিল, 2024-এর লোকসভা ভোটে দেখা গেল যে তারা সেই শতাংশের ভোট ধরে রাখতে পারেনি। 3-4% ভোট কমে গেছে। ফলত আমরা যদি 2024-এর মানদণ্ডে পানিহাটির ফলাফলকে বিচার করি, তাহলে দেখব যে ইট ইজ এ ওয়েফার থিন মেজরিটি, এবং দেয়ারফোর এখানে একটা কাঁটকি লড়াই হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। ফলে পানিহাটি, বরানগর এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে যেখানে উদ্বাস্তু হিন্দুদের বসবাস একেবারে, যেখানে তাকাবেন সেখানেই ইস্টবেঙ্গলের ঝান্ডা দেখতে পাবেন, তার সুযোগ যদি বিজেপি এবারও তুলতে না পারে, তাহলে বিজেপির উচিত একেবারে ঝাঁপ বন্ধ করে দোকানপাট তুলে যে যার মতো করে নিজের ধান্দায় কাজকর্ম করা। সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে, বিশেষ করে যখন এবারের ভোটে একটা ধর্মীয় মেরুকরণ
কাঙ্ক্ষিত হোক আর অকাঙ্ক্ষিত, প্রতিদিন একটু একটু করে স্পষ্ট হয়ে উঠছে। আজকেই আমি দক্ষিণ 24 পরগনার আমার কিছু প্রাক্তন সহকর্মীদের সঙ্গে কথা বলছিলাম। তারাও আমাকে বললেন যে দাদা, একটা জিনিস দক্ষিণ 24 পরগনায় নিশ্চিত হয়ে গেছে, সেটা হলো বর্ণ হিন্দুরা তো বটেই, অন্তজ শ্রেণীর যে হিন্দু, যাদের সংখ্যা দক্ষিণ 24 পরগনায় খুব উল্লেখযোগ্য, কেননা অনেকগুলো সিট এখানে আছে যেগুলো তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত, তারা কিন্তু একেবারে পদ্ম ফুল ছাড়া আর কোনো কিছু ভাবতে পারছে না। আপনি যদি উত্তরবঙ্গে যান, কুচবিহারে, আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে, দক্ষিণ দিনাজপুরে, কিছুটা মালদায়, মুর্শিদাবাদে, এই পোলারাইজেশন ইজ ভার্চুয়ালি কমপ্লিট। সুতরাং এবারের নির্বাচনের প্রেক্ষিতটা একটু অন্যরকম। ফলে এই যে অভয়ার মা ভোটে দাঁড়ালেন, তাতে তিনি গোহারান হারবেন এ কথা আমি বলতে পারছি না। 2024-এ টিএমসির প্রার্থীর নাম ছিল সৌগত রায়। ভোট জেতার অ্যাকচুয়ালি মেকানিজম কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেটা এক্সিকিউট করতে হয়, সেই 72 সাল থেকে সৌগত রায় তা একাধিক্রমে দেখিয়ে আসছেন। 72 সালে এই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এইসব তল্লাটে, যখন সিপিএমের প্রার্থীরা সব ভোটের মাঝপথেই উইথড্র করে বসেছিলেন, জ্যোতিবাবু সহ। ফলে এবার হাওয়া অনেকখানি বিজেপির অনুকূলে। আমি বলছি না যে এখানে বিজেপি জিতবেই, কিন্তু 2024-এর ভোটের পার্সপেক্টিভে আমার মনে হচ্ছে যে 3 বছরের মধ্যে যখন এই মার্জিনটা এত ন্যারোড ডাউন হয়ে গেছে, তখন তার মাঝখানে এই 24 আর 26-এর মাঝখানেই তো অভয়ার মৃত্যু হয়েছে। সুতরাং এই 2 বছরে পরিস্থিতি আরও অনেকখানি যদি বিজেপির পক্ষে এবং বিশেষ করে অভয়ার মায়ের পক্ষে দিয়ে চলে যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর 3, আরও একটা ফ্যাক্টর পানিহাটির ক্ষেত্রে বিশেষভাবে ইম্পর্টেন্ট, সেটা হলো এবার টিএমসি পানিহাটির অতি পরিচিত, প্রভাবশালী এবং নানা কারণে কুখ্যাত নির্মল ঘোষকে টিকিট দেননি বটে, কিন্তু তার পুত্রকে দিয়েছেন। আমি জানি না এই যে পরিবারতন্ত্র, সেটাও কাকছাড় দেখতে পাচ্ছি এবার টিএমসি করেছে, করতেই পারে ওদের পার্টি, কিন্তু নির্মল ঘোষ আর নির্মল ঘোষের পুত্র এক জিনিস নয়। সে বাবা পিছন থেকে যতই হাওয়া দিন না কেন। আর তাছাড়া নির্মল ঘোষের যেমন দুর্নাম আছে, তেমনি কিছুটা সুনামও আছে বোধহয়। তার ছেলে তো ইজ এ গ্রিন হর্ন। অনেকে বলে থাকেন যে তিনি খুব একটা সাকসেসফুলি রাজনীতি করেছেন, এরকম কোনো পরিচয় নেই। বরঞ্চ তার স্ত্রী 2 নম্বরই করে এসএসসিতে চাকরি পেয়েছিলেন, এটা প্রমাণিত সত্য, এবং তার জন্য তিনি চাকরিও খুইয়েছিলেন। ফলে পতির পুণ্যে সতীর পুণ্য সবসময় হয় কিনা সেটা অনিশ্চিত, কিন্তু সতীর কলঙ্ক পতির গায়ে এবার লাগবেই। অন্তত
যারা প্রতিদ্বন্দ্বীরা আছেন তারা চেষ্টা কোনো কসুর করবেন না। সুতরাং এইরকম একটা আবহে অভয়ার মা যদি সিদ্ধান্ত নেন যে কোনো কিছু করেই তো কিছু হলো না, একবার বিজেপি হয়ে নির্বাচন লড়ে দেখি, ভাগ্যক্রমে যদি জিতে যাই এবং সত্যিই যদি রাজ্যে পাশা উল্টে যায়, তাহলে একটা শাসক দলের বিজয়ী প্রতিনিধি হিসেবে আমার বার্গেনিং পাওয়ার উইথ দ্য পাওয়ার্স দ্যাট বি এক লাফে অনেকখানি বেড়ে গেলেও বেড়ে যেতে পারে। এই ভাবনা বলুন, অঙ্ক বলুন, এর মধ্যে কোনো মেরিট নেই। এটা কোনো মানে কি বলবো, অপ্রকৃতিস্থ লোক না হলে এবং বেদম পার্টিজান লোক না হলে এটাকে কেউ অস্বীকার করবে না। অ্যান্ড ফাইনালি আমি হয়তো কলতান সেখান থেকে দাঁড়িয়েছে এবং কলতানের একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে অভয়ার মা দাঁড়িয়ে পড়লেন, এই বিষয়টা নিয়ে হয়তো আমিও কিছুটা বিক্ষুব্ধ, কিছুটা বিদ্রুপ ইত্যাদি করতে পারতাম, কিন্তু করতে পারছি না। তার একটাই কারণ, সেটা হলো একদা এইসব সিপিএমের একেবারে দুর্ভেদ্য ঘাঁটিতে 2021-এ বলুন, 2024-এ বলুন, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও বাম কংগ্রেস শক্তি 8-10% বেশি ভোট পায়নি। অতএব 2026 সালে অভয়ার আন্দোলনে প্রথম দিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য পানিহাটিতে সিপিএমের ভোট এক ধাক্কায় 5-6-7% থেকে 42-44-45%-এ উঠে যাবে, এই ধরনের দিবাস্বপ্ন দেখার কোনো কারণই নেই। বরং কলতানের একজন কি বলবো ওয়েল উইশার হিসেবেই আমি বলতে চাই যে যত আপনারা অভয়ার মাকে বেঈমান, বিশ্বাসঘাতক, আপনার মনে এটাই ছিল, আমরা প্রথম দিন থেকেই জানতাম, এইসব বুলি ঝাড়বেন না, বেচারা কলতানের ভোটের সংখ্যা আরও কমে যাবে। একে তো কংগ্রেস এবার সঙ্গে নেই, তারপরে যদি পানিহাটিবাসী দেখে যে একটি ছেলে, আমাদেরই ছেলে, সে তার প্রার্থীপদ অভয়ার বাবা মা সমর্থন করল না বলে এইভাবে চরিত্র হননে নেমে যাবে, সেটা কি বাঙালি খুব ভালো চোখে দেখে? জবাবটা আমি আপনাদের কাছেই ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এতে অভয়ার বাবা মার বিরুদ্ধে প্রচারের সুবিধে যদি কারুর হয়ে থাকে, তার নাম টিএমসি এবং মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এসব ব্যাপারে এদের প্রত্যেকের চাইতে 100 ধাপ এগিয়ে থাকেন। তিনি এবার বলবেন, আমি প্রথম দিন থেকেই বলছিলাম গোটা ব্যাপারটাই হচ্ছে বিজেপির কারসাজি, বিজেপির ষড়যন্ত্র। এবং মমতা যখন কোনো প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষকে গালাগাল দেন, তখন তিনি সংযম, শালীনতা কোনো কিছুর লক্ষণ রেখার মধ্যে থাকেন না। আমার মনে হয় এর বাইরে অভয়ার বাবা মার আর কোনো বাড়তি ক্ষতি কিছু হবে না। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।